নিখোঁজের 7 দিন পর ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ কলকাতার নিউ টাউনের সঞ্জীবনী গার্ডেন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 12 মে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর 16 মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে পশ্চিমবঙ্গের বরাহনগর থানায় জিডি করেন এমপি আনারের বন্ধু গোপাল। এ ঘটনায় শোকের পরিবেশ তৈরি হয়েছে আনোয়ারুল আজিমের নির্বাচনী এলাকায়। স্বজনরা জানান, ভারতে যাওয়ার পর 15 মে পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল আনারের। এরপর সন্ধান না মেলায় 19 মে রাজধানীর ডিবি কার্যালয়ে যান স্বজনেরা। এমপি আনারের খোঁজ পেতে গোয়েন্দা পুলিশের সহায়তা চান তারা। সঠিক তদন্তের মাধ্যমে আমরা জানতে পারবো যে কীভাবে, কোথায়, কেন হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী অবগত আছে, প্রশাসন অবগত আছে, প্রশাসনিক সকল প্রক্রিয়া এখানে থাকবে এবং আমরা শতভাগ সহযোগিতা করব। লাশ ফেরত আনার বিষয়ে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে ঝিনাইদহের সংসদ সদস্য হত্যার ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। এরা বাংলাদেশ পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। তিনি জানান, ভারতের পুলিশ জানিয়েছে তিনি খুন হয়েছেন। অপরাধীদের মধ্যে 3 জনকে আপাতত আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আটককৃতরা পুলিশ হেফাজতে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারতীয় পুলিশ সহযোগিতা করছে। আমাদের কাছে আপাতত এটুকু তথ্য আছে, পরবর্তীতে আমরা বিস্তারিত জানাতে পারলে আপনাদের জানাবো। এদিকে গোয়েন্দা পুলিশ জানিয়েছে, খুনের সাথে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে। আর নিহত আনারের মেয়ে পিতার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। একটা সময় 14 বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট, তখন আমার বাবার কাছে পাইনি। যখন আমার একটু বুঝ হয়েছে, তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি, এখন আমি হারিয়ে ফেললাম। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে গাড়া এতিম করলো, কেন করলো এভাবে। যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। ভারতের পশ্চিমবঙ্গের বিধাননগরের নিউ টাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেখানে কোনো মরদেহ খুঁজে পায়নি পুলিশ। কলকাতা পুলিশ বাংলাদেশের উপ হাই কমিশন তথ্য জানিয়েছে। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান। যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেখানে ঢুকেছিল, কোনো লাশ সেখানে পায়নি। তবে হত্যাকাণ্ডের মূল হোতাকে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, ডিবি গ্রেপ্তার করেছে এবং কলকাতা পুলিশও 2 জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তো এ নিয়ে বিস্তারিত আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে। আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আমাদের এন্ড থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও যোগাযোগ রাখা হয়েছে। তো সুতরাং বিষয়টি তদন্তাধীন, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারি। এদিকে ঝিনাইদহ থেকে সেখানকার সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহরিয়ার আলম। শাহরিয়ার, আনোয়ারুল আজিম আনার হত্যায় বাংলাদেশিরা জড়িত আছে বলে জানিয়েছে পুলিশ। এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? রাজীব, আপনি যেমনটি বলছিলেন, গত 12 মে চিকিৎসার জন্য ভারতে প্রবেশ করেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, এবং এরপর 13 তারিখ থেকে আসলে তিনি নিখোঁজ হন। বিভিন্ন উপায়ে গোয়েন্দারা তাকে খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু তেমন কোনো তথ্য মেলেনি। আর এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই তার বাসভবন এবং দলীয় কার্যালয়ে বিপুল সংখ্যক মানুষ ছুটে এসেছেন এবং জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিপুল সংখ্যক মানুষ আসলে এই হত্যাকাণ্ড কেন ঘটলো,
তার সঠিক কারণ যেন সরকারের পক্ষ থেকে খুঁজে বের করা হয় সেটার দিকে দাবি জানিয়েছেন এবং যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন। আপনি জানেন যে ভারতের সঞ্জীবা গার্ডেন থেকে এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। তারপর থেকেই এখানে বিপুল সংখ্যক মানুষ এসেছে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে। তবে আমরা এখানে আসলে তার পরিবারের কারোর বক্তব্য এখনও আমি পাই নাই। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, যেমনটি আমাদেরকে জানিয়েছে যে তার মরদেহ আনার ব্যাপারে রাষ্ট্র অলরেডি কাজ করতেছে। তার রাষ্ট্রীয় প্রক্রিয়ায় তার মরদেহ দেশে আনা হবে বলে এমনটি জানিয়েছেন এখানকার স্থানীয় প্রশাসন। রাজীব, এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে সর্বশেষ। ঝিনাইদহ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার আলম। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ লাভ, এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। এ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সমবেত প্রার্থনা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা, বুদ্ধ পূজা, শিবলি পূজা ও সংঘদান। এছাড়াও অষ্ট পরিষ্কার সহ আলোচনা সভা, ধ্যান ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হচ্ছে। মানবজাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্র শ্রবণ ও সমবেত প্রার্থনাও অনুষ্ঠিত হচ্ছে। বুদ্ধের মূল বাণী হচ্ছে অহিংসা। অহিংসা যদি বিশ্বের মধ্যে পরিহার করা হয় তাহলে হিংসা, দেশ, মোহ, হানাহানি পরিহার হবে এবং তথাগত বুদ্ধের শান্তির বাণী বর্ষিত হবে। আমি নতুন প্রজন্মের কাছে আহ্বান থাকবে সমস্ত হিংসা, দেশ, লোভ, মোহ ভুলে গিয়ে জাতি, সমাজ এবং সংগঠনের জন্য দেশের জন্য কাজ করার জন্য। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনও বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগ নেতারা জয়ী হয়েছেন। অল্প কয়েকটি উপজেলায় জয় পেয়েছেন নির্দলীয় প্রার্থী, বিএনপির বহিষ্কৃত নেতা, জাতীয় পার্টি, জনসংহতি সমিতি ও ইউপিডিএফের নেতারা। 7টি উপজেলায় চেয়ারম্যান পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ধাপে সারা দেশে 156 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে 24 উপজেলায় ভোট হয়েছে ইভিএমে, বাকিগুলো ব্যালট বক্সে ভোট গ্রহণ করা হয়েছে। ভোট গ্রহণ চলাকালে কোথাও কোথাও জাল ভোট এজেন্টদের বের করে দেওয়া সহ নানা ধরনের অনিয়ম হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোট শেষ হওয়ার পর কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এক প্রার্থীর সমর্থককে ছুরি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রাজধানী তেহরানে সদ্য প্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ নিহতদের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা পড়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজায় উচ্চপদস্থ কর্মকর্তা সহ লাখ লাখ মানুষ অংশ নেয়। প্রেসিডেন্টের মৃত্যুতে ইরানে চলছে 5 দিনের শোক। শোকের কালো পোশাক পরিহিতদের ঢল তেহরানের রাস্তা জুড়ে। গন্তব্য একটাই, ইউনিভার্সিটি অব তেহরান। শিক্ষা প্রতিষ্ঠানটির কম্পাউন্ডে তখন সদ্য প্রয়াত প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম রাইসির মরদেহ। তাকে শেষ বিদায় জানাতে তেহরানের মানুষের এ যাত্রা। যখন তার মৃত্যুর খবর পেলাম মনে হলো বাবাকে হারিয়েছি। শুধু ইরানিরাই নয়, বিশ্ব আজ শোকাহত। আমাদের নেতাকে শেষ পর্যন্ত সমর্থন করছি, তাকে শ্রদ্ধা জানাই। আমার বাবা হারানোর সময় একই অনুভূতি হয়েছিল। আমরা খুব গুরুত্বপূর্ণ মানুষ হারিয়েছি। বুধবার সকালে প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। জানাজায় অংশ নেয় সর্বস্তরের মানুষ। উপস্থিত ছিলেন ইরাকের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ আল সুদানি, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি অব জেনারেল নাইম কাশেম, হামাস প্রধান ইসমাইল হানিয়া সহ আরও অনেক মুসলিম নেতা।
জানাজা শেষে আজাদি চত্বরের পথে একটি শোকযাত্রা হয়। এতে যোগ দেন অগণিত শোকার্ত জনতা। এর আগে মঙ্গলবার তাবরিজ এবং কেম শহরে নিহতদের পৃথক জানাজা অনুষ্ঠিত হয়। রাতে মরদেহগুলো নেওয়া হয় তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়। বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে দাফন করা হবে ইব্রাহিম রাইসিকে। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সংবাদ বিজ্ঞপ্তিতে দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। আসন্ন আইসিসি টি-20 বিশ্বকাপের সব ম্যাচের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের তালিকা দুপুরে প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেখানেই জানানো হয় যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দায়িত্ব পালন করবেন সৈকত। কেবল প্রথম ম্যাচেই নয়, কোনো টি-20 বিশ্বকাপে এটি বাংলাদেশের প্রথম অর্জন। তার সাথে থাকবেন গত ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে দায়িত্ব পালন করা ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার রিচার্ড ইলিংওয়ার্ড। ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে এখন লড়ছে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলা হচ্ছে ময়মনসিংহের রফিকুদ্দিন ভোয়া স্টেডিয়ামে। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। তার কাছ থেকে জানবো সবশেষ তথ্য। হাসিব, ম্যাচ তো শুরু হয়েছে, ফাইনালের আবহ কেমন দেখছেন? রাজীব, ঢাকার বাইরে ফুটবল মানে সবসময় দর্শকের উপস্থিতি বেশি থাকে এবং সেটা আমরা এর আগে যতগুলো ফেডারেশন কাপ সহ স্বাধীনতা কাপ ফুটবল ফাইনাল আমরা দেখেছি বা টুর্নামেন্টের অন্যান্য পর্বে খেলা দেখেছি, দর্শকের উপস্থিতি সবসময় থাকে এবং এখানেও ঠিক তাই আছে। এবং একই সাথে হচ্ছে এই ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলছে, যারা কিনা গতবারের চ্যাম্পিয়ন এবং তারা কিন্তু গতবার আবাহনীকে হারিয়েছিল, যেটা কুমিল্লাতে হয়েছিল। কিন্তু এবার ভেন্যু পরিবর্তন করে হচ্ছে ময়মনসিংহের রফিকুদ্দিন ভোয়া স্টেডিয়ামে। প্রতিপক্ষ বসুন্ধরা কিংস, যাদের সাথে কিনা অনেক হিসেব নিকেশ, অনেক সমীকরণ আছে, কিন্তু সবচেয়ে বড় সমীকরণ সেটা হচ্ছে যে যদি এই ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাব জেতে, অর্থাৎ ফেডারেশন কাপ ফাইনাল যদি আজকে জেতে, তাহলে তারা টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হবে এবং একই সাথে এই টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাধারী ঢাকা আবাহনী, যারা 12 বার শিরোপা নিচ্ছে, তাদের সমতুল্য, তাদেরকে স্পর্শ করে ফেলবে। তাদের আর সেক্ষেত্রে হচ্ছে গ্যালারি ঘুরে গেছে অপেক্ষায় আছেন টিকিট নিয়ে হয়তো আর কিছুর উপর হয়তো মাঠে আমরা দেখবো না যে ফাঁকা আছে, সেগুলো তো আমরা দেখবো যে কানায় কানায় পূর্ণ। তবে মাঠে দর্শক উপস্থিতি এবং মাঠের যে খেলা চলছে ফাইনাল, তাতে দর্শকের উপস্থিতি এবং একই সাথে হচ্ছে টান দিয়ে উত্তেজনা যেটা সবাই আশা করে একটা টুর্নামেন্টের ফাইনালে, তেমনটা কিন্তু পুরোটাই এখানে রয়েছে। রাজীব। হাসিব, আপনাকে ধন্যবাদ। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে নিটল টাটা শিরোনাম জানাবো আরও একবার। ঝিনাইদহের নিখোঁজ এমপি আনারের মরদেহ কলকাতায় উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য 3 জন আটক। ইরানের রাজধানী তেহরানে ইব্রাহিম রাইসির জানাজায় লাখো মানুষ, নিজ শহর মাশহাদে দাফন কাল। টি-20 বিশ্বকাপের আম্পায়ার প্যানেলে বাংলাদেশের সৈকত, পরিচালনা করবেন উদ্বোধনী ম্যাচ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকেন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।